মাহমুদুল্লাহকে আমরা ২০২৩ ওয়ার্ল্ড কাপের পরে অটোমেটিক চয়েস করে ফেলেছি টি-টোয়েন্টিতে। সে এখনও আছে, যেহেতু সাকিব আল হাসান নাই, শান্ত অতটা ভালো ফর্মে নাই, তাই আমার মনে হয় যে সিলেক্টররা অতটা রিস্ক নিতে চায়নি যে মিডল অর্ডারে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে রেস্ট দিবেন। ২০২৬ ওয়ার্ল্ড কাপে আমি ঠিক জানি না যে তাকে নিয়ে প্ল্যান করছেন কিনা সিলেক্টররা। আমি অবাক হব না যদি এই সিরিজে মাহমুদুল্লাহ ভালো একটা ইনিংস খেলে বাংলাদেশ জয় পায় এবং সে যদি বলে যে আমি টি-টোয়েন্টি থেকে সরে যাব, এটা আমি অবাক হব না। না দেখেন, বয়সটা আমি আসলে অতটা ইম্পর্টেন্স দিচ্ছি না যে এখানে 40 হবে বলে যে তাকে সরে যেতে হবে, সেটা না। পারফরমেন্স যদি সে করতে পারে, প্রত্যেক দিন যদি সে হাই স্ট্রাইক রেটে খেলতে পারে, আফগানিস্তানের সাথে যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসের পরে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তার সাথে যদি বসে কথা বলতো সিলেক্টররা সবাই, আমি শিওর যে সে হয়তোবা নিজের থেকে সরে যেত আমার মনে হয়। কিন্তু যেহেতু আমাদের বাকি প্লেয়াররা পারফর্ম করতে পারছে না, সেই কারণে আসলে ওইভাবে কেউ ডিসকাসও হয়তো বা করতে পারছে না। মাহমুদুল্লাহর জায়গায় যে ছেলেটা আসবে তারও তো পারফরমেন্স করতে হবে। সেই পারফরমেন্সটা নাই বলেই আসলে আমরা ফিউচারের জন্য তো প্রেজেন্ট আমরা বন্ধ করে দিতে পারবো না। সেই কারণেই আমার মনে হয় যে মাহমুদুল্লাহকে আমরা বিবেচনা করছি। বয়সটা আমি মনে করি না যে 41 হবে বলে যে সে খেলতে পারবে না, এরকম না। সে যদি ফিট থাকে, পারফর্ম করে, টিম যেই রিকোয়ার্ডটা সেটা যদি সে দিতে পারে, তাহলে অবশ্যই আপনার 2 বছর পরে যদি প্ল্যান করে সেটাও সে খেলতে পারবে। কিন্তু আমি অবাক হব না এই কারণে বলছি, যেহেতু টেস্ট ক্রিকেট আমরা দেখেছি যে 150-এর পরে কিন্তু সে সরে গিয়েছিলেন। সে কিন্তু ইজিলি আরও 2-3 বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতো, কিন্তু সে মনে করেছেন না এটা আমার রাইট টাইম। টেস্ট ক্রিকেটের হাইয়েস্ট রান করেছিলেন, সরে গিয়েছেন। তো টি-টোয়েন্টি তো আমি মনে করি যে হয়তোবা এরকম ভালো একটা ইনিংস যদি সে খেলে এবং বাংলাদেশ জিতে, আমার মনে হয় যে সে হয়তোবা বলতে পারে যে না, টি-টোয়েন্টি থেকে আমি সরে যাব।